নমস্কার, শুরু করছি আজকের ওয়ার্ল্ড বেঙ্গল থিংস টুডে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মঞ্জিরা। বিশ্বজুড়ে সংক্রমিত হয়েছেন 18 কোটির বেশি মানুষ, মারা গিয়েছেন 4 কোটির কিছু কম। হ্যাঁ, করোনা অতিমারির কথাই বলছি। কতদিনে এত প্রাণহানি? মাত্র 1.5 বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল 6 বছর ধরে, মারা গিয়েছিলেন 7.5 কোটি মানুষ। অর্থাৎ করোনার স্ট্রাইক রেট দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকেও অনেকটা বেশি। এ তো গেল প্রাণে মারা যাওয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রতিবন্ধী হয়েছিলেন কোটি কোটি মানুষ, আর করোনা পরবর্তী জটিলতায় প্রতিবন্ধী মানুষের সংখ্যাটাও নেহাত কম নয়। এবার অর্থনীতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বড় বড় সাম্রাজ্য ভেঙে পড়ে। করোনা কি করেছে? বিশ্বের বহু অর্থনীতি কার্যত দেউলিয়া। তার থেকেও বড় কথা, কোটি কোটি মানুষ নিঃস্ব হয়ে গিয়েছেন। ভারতে বেকারির হার অকল্পনীয়। তাহলে করোনাকে কি বিশ্বযুদ্ধের সমতুল বলা চলে? সমাজতত্ত্ববিদ থেকে অর্থনীতিবিদ সকলেই একমত হবেন, করোনা একটা বিশ্বযুদ্ধই। প্রশ্ন হচ্ছে, মানবতার শত্রুটা কে? করোনা ভাইরাস নিজে, নাকি করোনা কারো তৈরি করা অস্ত্র? আর এই নিয়েই আমাদের আজকের আলোচনা, আমাদের আজকের ভাবনা, যেটাকে আমরা বলি ভাবনাই ভবিষ্যৎ। ভাইরাস না জৈব হাতিয়ার? তৃতীয় বিশ্বযুদ্ধ ভিলেন চীন, প্রশ্ন উঠছে, আর এই নিয়েই আমরা আলোচনা করব। তবে সবার আগে, এই নোভেল করোনা ভাইরাস কি আসলে এক জৈব অস্ত্র? যে প্রশ্নটা বারবার তুলছি আমরা। গোটা বিশ্ব কি জীবাণু যুদ্ধের শিকার? রোগের ধরন কিংবা ভাইরাসের অদ্ভুত আচরণ দেখে বিশেষজ্ঞদের অনেকেই এই প্রশ্ন তুলছেন। আর সত্যিই যদি তাই হয়, তাহলে সন্দেহটা তো সেই চীনের দিকেই। চীনের উহান থেকে ছড়িয়েছে নভেল করোনা ভাইরাস, কিন্তু কিভাবে এখনো উত্তর নেই। চীনের দাবি স্থানীয় মাংস বাজার থেকে ছড়িয়েছে সংক্রমণ। বাদুর থেকেও মানুষের দেহে তা ছড়াতে পারে, তবে বিশেষজ্ঞদের অনেকের মতে ইউহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকেই ছড়িয়ে থাকতে পারে এই ভাইরাস, কারণ সেখানে এই নিয়েই গবেষণা হচ্ছিল। কিন্তু কিরকম গবেষণা তা স্পষ্ট নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তে চীন সহযোগিতা না করার সন্দেহ আরও বেড়েছে। বিশেষজ্ঞদের অনেকে বলছেন, ইউহানের ল্যাবে ভাইরাসের চরিত্র বদলের চেষ্টা চলছিল। ভাইরাসের খামখেয়ালি আচরণ তাদের মতে আসলে এটিকে নিয়ন্ত্রণের প্রমাণ। তাদের মতে প্রথম ঢেউয়ে গত বছর 16 সেপ্টেম্বর দৈনিক আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ 98,000-এ পৌঁছয়। তারপর হঠাৎ করেই তা কমতে শুরু করে। তখন লকডাউনও ছিল না, বরং ছিল উৎসবের মরশুম, বিহারে ভোট। ফলে সংক্রমণের হার এত দ্রুত কমার কোনো ব্যাখ্যা নেই। দ্বিতীয় ঢেউয়ে গত 6 মে দৈনিক সংক্রমণ সর্বোচ্চ 4,14,000-এ পৌঁছয়। 1.5 মাসে তা নেমে এসেছে দৈনিক 50,000-এ। বাস্তবে কার্যত অসম্ভব হলেও যদি ধরে নেওয়া যায় হার্ড ইমিউনিটি এর কারণ, তাহলেও এত দ্রুত হারে সংক্রমণ কমার ব্যাখ্যা মেলা কঠিন বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। এপ্রিলে দ্বিতীয় ঢেউয়ের শুরুর দিকে পরিবারের একজন সংক্রমিত হলে অন্যরাও সংক্রমণের শিকার হচ্ছিলেন, কিন্তু এখন তা হচ্ছে না। এটা তখনই হওয়া সম্ভব যদি ধরে নেওয়া যায় একটা পর্যায়ের পর ভাইরাস দুর্বল হয়ে যাচ্ছে। মানে যিনি প্রথম ভাইরাসের বাহক তিনি তাদের সংক্রমিত করছেন, তারা আবার আরো কয়েকজনকে সংক্রমিত করছেন। এইভাবে চতুর্থ পর্যায়ে সংক্রমণের পর ভাইরাসের ক্ষমতা কার্যত আর থাকছে না। নভেল করোনা ভাইরাস আসলে জৈব অস্ত্র বলে যাদের অনুমান, তারা এবার এখানে ভাইরাসের আর নট ভ্যালুর কথা বলছেন। আক্রান্ত ব্যক্তি একসঙ্গে যতজনকে সংক্রমিত করতে পারেন সেটাই ওই ভাইরাসের আর নট ভ্যালু। তারা বলছেন, গবেষণায় প্রমাণিত যে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তি আরও 5 জনকে সংক্রমিত করতে পারেন। ফলে 1 থেকে 5, 5 থেকে 25, 25 থেকে 125, 125 থেকে 625 জন সংক্রমিত হতে পারেন। বাস্তব ছবি অনুযায়ী এরপর আর ভাইরাসের শক্তি থাকার কথা নয়। ফলে দ্বিতীয় ঢেউয়ে এদেশে যদি 2 কোটি মানুষ সংক্রমিত হয়ে থাকেন, তাহলে প্রাথমিক সংক্রমণ অন্তত 1 লাখ হতে হবে। বিশেষজ্ঞদের মতে বিদেশ থেকে একসঙ্গে বহু মানুষ সংক্রমণ নিয়ে না এলে 1 লাখ প্রাথমিক সংক্রমণে পৌঁছানো কার্যত অবাস্তব। তাদের প্রশ্ন, তাহলে কি বিদেশ থেকে ভারতে আসা কোনো পণ্য বা অন্য কিছুর মাধ্যমেই সংক্রমণ ছড়াচ্ছে? যেমন ইটালিতে চীন থেকে আসা চামড়া নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশেষজ্ঞরা এও বলছেন, ভাইরাসের চরিত্রগত পরিবর্তন যে গতিতে হচ্ছে তাও অস্বাভাবিক। সব মিলিয়ে তারা জৈব অস্ত্রের দিকেই ইঙ্গিত করছেন। বলছেন, বিদেশ থেকে আসা সমস্ত জিনিসের ওপরে নজর রাখতে হবে, কোথা থেকে কি আসছে তাও নজরে রাখতে হবে। আর করোনা ভাইরাস যদি সত্যি জৈব অস্ত্র হয়, তাহলে চীনের হাতেই তা তৈরি হওয়ার সম্ভাবনা বলে মনে করছেন তারা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
আলোচনা করব, আর আলোচনা করার জন্য এই মুহূর্তে যারা রয়েছেন আমার সঙ্গে, তাদের সঙ্গে একটু পরিচয় করে নিই। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর শুদ্ধসত্য চ্যাটার্জি। ডক্টর চ্যাটার্জি, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাপ্রধান, অবসরপ্রাপ্ত সেনাপ্রধান কর্নেল বাবুল চন্দ্র। কর্নেল চন্দ্র, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্কর। আপনাকে স্বাগত ঈশানীদি। এবং আমাদের সঙ্গে রয়েছেন বায়োলজিস্ট ডক্টর ভাস্কর নারায়ণ চৌধুরী। ডক্টর চৌধুরী, আপনাকেও স্বাগত। আমি প্রথমে ডক্টর চ্যাটার্জি আপনার কাছে যাই। ডক্টর চ্যাটার্জি, আমরা প্রথমবার দেখেছিলাম যে এই কোভিড-19 যারা আক্রান্ত হচ্ছেন তাদের ফুসফুসে একটা সমস্যা হচ্ছে, টেস্ট থাকছে না, স্মেল থাকছে না, বা মূলত শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছে। এবার পরের বার যখন আমরা দেখলাম তখন কিন্তু শুধুমাত্র ফুসফুসের ব্যাপারটা আর সীমিত নয়, সেক্ষেত্রে আমরা দেখছি লিভারের সমস্যা হতে পারে, লুজ মোশনের মতো সমস্যা হতে পারে। এটা কেন, এতটা পার্থক্য কেন, ফারাক কেন? না, এটা পার্থক্য বা ফারাক আমি বলবো না, আমি বলবো একটা ভাইরাসের চরিত্র বদল বা একটা ভাইরাসের বিভিন্ন রকমের ইনভলভমেন্ট। যেমন ধরুন, আমরা যদি খুব কাছাকাছি একটা ভাইরাসকে ভাবি, যেটা আমাদের ঠিক দু বছর আগে অত্যন্ত ভাবিয়ে তুলতো, মানে কোভিড নিয়ে আমরা আলোচনা করার সময় এই ভাইরাসটাকে প্রায় ভুলতেই বসেছি, যার এখন একদম মানে একটা এন্ডেমিক হওয়ার সময়, সেটা হচ্ছে ডেঙ্গু ভাইরাস। তো ডেঙ্গু ভাইরাস যখন আমরা প্রথম দিকে দেখতাম, একদম শুরুর দিকে, সেখানে ছিল খুব জ্বর এবং গা হাত পা ব্যথা। তারপর যেটা দেখা গেল, ডেঙ্গু ভাইরাসে আমাদের ডায়রিয়া হয়, পেটে ব্যথা হয়, এবং তার সাথে যে ইমিউন স্টর্মটা, সেটা পরবর্তীকালে ডেঙ্গু শক সিনড্রোম করে পেশেন্টকে খারাপ করে এবং অনেক পেশেন্ট মারাও গেছিল। এই যে করোনা ভাইরাস, এটাও একটা আরএনএ ভাইরাস ডেঙ্গুর মতোই, এবং এই যে ভাইরাসটা, এটাও একটা জুনোটিক ভাইরাস, মানে অ্যানিমাল থেকে মানুষে আসার সম্ভাবনা থাকে, যেরকম ডেঙ্গু ভাইরাসের মশা বাহিত হয়। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা জিনিস বলা যায় যে এই ভাইরাসের যে মেন এফেক্টটা, সেটা হচ্ছে রিসেপ্টরটা যেটা লাঙে আছে সেটা ঠিক, কিন্তু এই যখন ভাইরেমিয়া করে, মানে যখন রক্তে চলে আসে, তখন সে সারা শরীরের বিভিন্ন জায়গাতে করতে পারে। তার জন্য যেরকম নার্ভের সমস্যা হতে পারে, যেরকম ব্রেনে যারা আমরা এনকেফালোপ্যাথি বা এনকেফালাইটিস বলি, সেটাও যেরকম হতে পারে, তেমনি লিভারের সমস্যা করতে পারে, তেমনি ডায়রিয়া করতে পারে, তেমনি আরো অনেক সমস্যা করতে পারে। এবং এটার জন্য যে ইমিউন স্টর্মটা হতো বা হচ্ছে, সেটাতে যেটা হয়, হাইপার কোয়াগুলেবল স্টেট হয়, মানে আমার রক্তের মধ্যে জমাট বেঁধে যায় রক্তকণিকা। রক্তকণিকাগুলো জমাট বেঁধে সেগুলো বিভিন্ন জায়গায় ডিপোজিট হয়। এবার যখন ফুসফুসে ডিপোজিট হয় তখন ফুসফুস অকেজ হতে পারে, যখন হৃৎপিণ্ডে ডিপোজিট হবে তখন হার্ট ডিপোজিট খারাপ হতে পারে, যেমন লিভারে হতে পারে, কিডনিতে হতে পারে, ব্রেনে হতে পারে, বিভিন্ন জায়গায় সেটা করতে পারে, ইভেন চোখ। মানে অনেক আমরা দেখেছি, আমাদের অপথ্যালমোলজিস্ট, আমাদের সিনিয়ররা বন্ধুরা বলেছেন যে চোখের সাডেন ব্লাইন্ডনেস পর্যন্ত হয়েছে। তার কারণ চোখে একটা আর্টারি আছে, যেটাকে আমরা বলি সেন্ট্রাল রেটিনাল আর্টারি, সেই রেটিনাল আর্টারিতে কিন্তু থ্রম্বোসিস করেছে কোভিড। তো সুতরাং এই যে জিনিসটা, গোটা একটা জিনিসের ফল হচ্ছে এটা ভাইরেমিয়া, মানে যদিও আমার ট্রান্সমিশনটা হচ্ছে নাক দিয়ে, মুখ দিয়ে, কিন্তু সেটা যখন রক্তে চলে যাচ্ছে তখন সে সারা শরীরেই চাইলে এফেক্ট করতে পারে এবং তার বিভিন্ন সিমটম আমাদের আসতে পারে। তো এই যে পরিবর্তনটা, এটা কিন্তু পরিবর্তন নয়, এটা আমি বলতে পারি যে একটা এফেক্টে চেঞ্জ হওয়া, যেটা কিন্তু প্রথম দিকেও হতে পারতো, হয়তো হয়নি, এবার পরবর্তীকালে হয়তো আরো অন্যরকম সিমটম আসতেই পারে। আমি ডক্টর চৌধুরী এই জায়গাটাতে এই কথাটার প্রসঙ্গ ধরেই আসি যে এখন যেভাবে পরিবর্তন আমরা দেখছি সেটা আরও হতে পারে। এই যে এতটা চরিত্র বদল, ভাইরাস চরিত্র বদল করবে মিউটেশনের মাধ্যমে, সেটা তো আমরা বুঝলাম, কিন্তু আর অন্যান্য ভাইরাসের তুলনায় এটা কি একেবারেই আলাদা নয় কি? আপনার কি মনে হয়? আমরা যে আগে করোনা ভাইরাস দেখেছি, আমাদের এখানে প্রচলিত করোনা ভাইরাস রয়েছে, যেগুলো সাধারণত শীতকালে ইনফেকশন করে। এই ভাইরাসের চরিত্র সম্পূর্ণ আলাদা। এর আগেও দুটো মানে প্যান্ডেমিক হয়েছে, SARS-CoV-1 আর মার্স। একটা 2003-4 সালে হয়েছিল, সাউথ ইস্ট এশিয়াতেই সীমাবদ্ধ ছিল, খুব বেশি ছড়ায়নি। আরেকটি মার্স মিডল ইস্টে হয়েছিল 2011-12 এইরকম সময়, এটাও বেশি দূর ছড়ায়নি। কিন্তু এটি চীন থেকে ছড়িয়ে গিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে একটি ঢেউয়ের পরে এখন দ্বিতীয় ঢেউ শেষ হয়েছে, তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে মানে ইংল্যান্ড এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিজ। সেটা এখন চোখ রাঙাচ্ছে ভারতকেও, যে তৃতীয় ঢেউ কবে শুরু হবে। কাজেই এই ভাইরাসের যেটা দেখছি, করোনা ভাইরাসে যেটা হয় না, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে যেটা হয়, ঘন ঘন মিউটেশন হয় ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সেগমেন্টের জেনোম আছে বলে, সেটা আমরা এখন করোনা ভাইরাসে দেখতে পাচ্ছি।
করোনা ভাইরাসের সেগমেন্টেড জেনোম নয়। কাজেই এখান থেকেই আমাদের মনে হচ্ছে এটা আদৌ প্রাকৃতিক ভাইরাস কিনা, যদিও প্রকৃতিকে আমরা অনেক কম চিনি, প্রকৃতিতে হতেই পারে এরকম ভাইরাস এসছে, বা এটা তৈরি করা ভাইরাসও হতে পারে যেরকম ইঙ্গিত করা হচ্ছিল, এবং অনেক জায়গাতে ডক্টর এখন চৌধুরী সেটা একটা আরো কথা দৃঢ় আমাকে হচ্ছে। বলুন, একটা কথা আপনি বললেন সত্যি কি এটা প্রাকৃতিক ভাবে তৈরি ভাইরাস কিনা এটা নিয়ে প্রশ্ন উঠছে, এবং আমার যেটা প্রশ্ন, ধরুন এই যে প্রথম ঢেউয়ের সময় আমরা দেখলাম সংক্রমণ খুব দ্রুত বাড়ছে, তারপর আবার সেটা নামলো, অর্থাৎ সংক্রমণ কমলো, আবার বাড়ছে, এই যে ফারাকটা কেন? এই যে প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ, তারপর তৃতীয় ঢেউ, এবং এইগুলোর মাঝখানের এই যে গ্যাপগুলো, এগুলোই বা কেন? এটা কি সাধারণ ভাইরাসের ক্ষেত্রে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। আপনি যদি দেখেন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে স্প্যানিশ ফ্লু হয়েছিল ঠিক 100 বছর আগে, তাতেও এরকম 3টি ঢেউই এসেছিল। কিন্তু এখানে কি হচ্ছে, যখন ভাইরাসটা কোনো প্রথম এলো তখন এটা একটা স্যাচুরেশন লেভেলে পৌঁছে যায় ভাইরাল ইনফেকশন, যেটা একজনের থেকে আরেকজন, তারপরে ওই যেই ফ্যাক্টরটা বললেন ওইভাবে একজনের থেকে 3 জন 4 জন এরকম সংক্রমিত হতে 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 আলটিমেটলি দেখা যাচ্ছে একটা বিরাট পপুলেশন একটা জায়গায় এফেক্টেড হয়ে যাচ্ছে। তখন একটা সর্ট অফ হার্ড ইমিউনিটিও হচ্ছে, এবং সেই ভাইরাসটা, সেই পার্টিকুলার স্ট্রেনটা আর বেশি ইনফেকশনের ক্ষমতা হারিয়ে ফেলছে। তখন সে কি করবে? তখন সে আস্তে আস্তে মিউটেট করার চেষ্টা করবে। এই মিউটেশন কিন্তু প্রত্যেক ভাইরাল সাইকেলে কিছু কিছু মিউট্যান্টস হয়, সব মিউট্যান্টস কিন্তু স্থায়ী হয় না। কিছু কিছু মিউট্যান্টস যারা দেখে যে তাদের সার্ভাইভাল বেনিফিট বেটার, সার্ভাইভাল বেনিফিট বলতে একজনের থেকে আরেকজনের সংক্রমিত হওয়ার হার অনেক বেশি, সেইটি কিন্তু স্থায়ী হবে, তখন সেই মিউট্যান্টকে আমরা বলি ভেরিয়েন্ট। এবং সেই ভেরিয়েন্ট যদি অনেক পপুলেশনকে এফেক্ট করে এবং দেখা যায় তার মধ্যে অনেকেই সিরিয়াস ইনফেকশন হচ্ছে, অনেক পপুলেশনকে এফেক্ট করলে তার 10% সিরিয়াস হবে, হসপিটালাইজড হবে, তার মধ্যে তার 10% আইসিইউতে যাবে এবং লাং ইনফেকশন হবে। এই ধরনের ভেরিয়েন্টস গুলোকে আমরা বলি ভেরিয়েন্ট অফ কনসার্ন। কাজেই যখন একটি ভেরিয়েন্ট অফ কনসার্ন আসে তখনই আবার নতুন ঢেউটির সূচনা হয়। যেমন এখন বলা হচ্ছে এই ডেল্টা প্লাস ভেরিয়েন্ট যেটা ইউকেতে পাওয়া যাচ্ছে, সেইটা এখন নেক্সট ভেরিয়েন্ট অফ কনসার্ন, এবং এছাড়াও আরো 2-1টি ভেরিয়েন্ট অফ কনসার্ন এসছে যেগুলো পরবর্তীকালে আরো ছোট ছোট ঢেউ করতেও পারে। যদি তাই হয় তাহলে এটাকে জৈব হাতিয়ার, একাংশ বলছেন জৈব হাতিয়ার, সত্যি কি আমরা বলতে পারি? হতে পারে এটি বায়োলজিক্যাল ওয়েপন, কেননা এই ধরনের ভাইরাস, এই ধরনের করোনা ভাইরাসের চরিত্র আমরা আগে দেখিনি। আমি আগেই বললাম অন্য করোনা ভাইরাস গুলো কিন্তু এইভাবে মিউটেট করে এইভাবে ছড়ায় না। আমি এখানে আসবো ঈশানীদি, আপনার কাছে আমি যাই। এখনো পর্যন্ত আমরা যেভাবে দেখলাম গোটা বিষয়টা, তাতে কিন্তু এইটা একমাত্র অভিযোগের তীর উঠছে চীনের দিকে, এবং আমরা দেখেছি হচ্ছে ট্রাম্প থেকে বাইডেন বদল হয়েছে। আমেরিকাও কিন্তু এক্ষেত্রে চীনের দিকে যে অভিযোগের আঙুল উঠছে, সেই জায়গার যে দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু বদল হয়নি। আন্তর্জাতিক দুনিয়ায় চীনকে কিভাবে দেখা হচ্ছে এক্ষেত্রে? দেখুন, চীনকে সবসময় অনেক রাষ্ট্রই, বেশিরভাগ রাষ্ট্রই খানিকটা সন্দিগ্ধতার দিক থেকে দেখে। তার কারণ হচ্ছে চীন সম্বন্ধে অনেক ধরনের ধোঁয়াশা আছে, এবং যেভাবে তারা প্রশাসন চালান, বিশেষ করে বিদেশ নীতি যেভাবে তারা যেভাবে তারা পরিচালনা করে, সেইখানে অনেক ধরনের সমস্যা আছে যেটা আন্তর্জাতিক সমাজ অনেক ক্ষেত্রে গ্রহণ করতে পারে না। তার একাধিক নমুনা আমরা পেয়েছি। কিছু কিছু ক্ষেত্রে তারা সামরিক শক্তি প্রয়োগ করতে দ্বিধা করেনি, এটা আমরা সকলেই জানি। দক্ষিণ চীন সাগরের যদি আমরা উদাহরণ বর্তমানে নিই তাহলে সেটা জানতে পারবো। তাদের আভ্যন্তরীণ সমস্যার দিক থেকে সিনচিয়াংয়ের যে তাদের যে রাজনৈতিক অবস্থান আছে সেটা নিয়েও আন্তর্জাতিক সমাজ খুব খুব একটা বেশি সেটা নিয়ে খুব একটা তারা খুশি না। আন্তর্জাতিক সমাজের এই নিয়ে অনেক ধরনের সমস্যা আছে। এখন ইদানিংকালে আপনারা নজর করবেন যে সিনচিয়াং নিয়ে অনেক ধরনের ডিপ্লোম্যাটিক মুভস করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু চীন সম্বন্ধে অনড়। কিন্তু এইবার যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, চীনের যে এই যে অবস্থানটা, যে আমরা সারা বিশ্ব যারা হয়তো চীনের পক্ষেও কোনো সময় মত দিয়েছে, তারাও কিন্তু এই সমস্যার মধ্যে জড়িয়ে পড়ছে। এবং সেক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখুন যে চীনের কিন্তু আন্তর্জাতিক অবস্থানটা এই আপনার ভাইরাস নিয়ে খুব একটা বেশি শক্ত নয়। কারণ প্রথম দিক থেকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতন যারা রাষ্ট্র ভাবছিলেন, ট্রাম্প প্রশাসনের উদাহরণ আপনি দিলেন, সেখানে কিন্তু তারা বরাবরই কিন্তু বলে আসছে, এবং তখনও কিন্তু চীন বলে গেছে যে না, এটা আমাদের এই ধরনের কোনো ল্যাবের সমস্যা না, এই ধরনের কোনো লিক হয়নি। এমনকি পাল্টাও তারা আঙুল তুলে দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকেও এটা হয়ে এসেছে। কাজে এই বাকবিতণ্ডা চলে এসছে।
কিন্তু যেটা আমাদের শুধু তাই নয় পূর্ববক্তারা ইঙ্গিত ঈশানীদি, শুধু করছে যে তাই এত- নয়, অর্থনীতির প্রশ্নেও কিন্তু আমরা দেখেছি জিডিপি গ্রোথ কিন্তু একমাত্র চীনেই হয়েছে এই সময়টাতে, এই প্যান্ডেমিক সিচুয়েশনে। এক্স্যাক্টলি, আমি সেটাতেই আসছিলাম যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে প্যান্ডেমিক, এই প্যান্ডেমিক তো শুধু আমরা যেটা বলি আন্তর্জাতিক রাজনীতির ভাষায় নন ট্র্যাডিশনাল সিকিউরিটি থ্রেট নয়, তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক যে বিপর্যয় পৃথিবীময় নেমে এসছে এবং তুলনামূলকভাবে এবং আশ্চর্যজনকভাবে চীনের যে এখনো সেই ক্ষমতাটা আছে ধরে রাখতে পেরেছে, এটাও কিন্তু একটা প্রশ্ন তুলে দিয়েছে। তাহলে কি কোনো একটা গ্র্যান্ড স্ট্র্যাটেজি কোথাও না কোথাও চীনের আলিন্দে আমি তৈরি আসবো হয়েছে, আপনার কাছে, যেটা আমি সম্বন্ধে এখানটাতেই কর্নেল চন্দ্র আপনার কাছে জানতে চাই, গ্র্যান্ড স্ট্র্যাটেজির কথা এই মুহূর্তে আলোচনা করা হচ্ছে এবং চীনকে সামনে রেখেই করা হচ্ছে। আমরা শুধুমাত্র এই করোনা ভাইরাসের ক্ষেত্রে কিন্তু নয়, আমরা এর আগেও গালওয়ান উপত্যকা নিয়ে দেখেছি, আমরা লাদাখ নিয়ে দেখেছি, অরুণাচল নিয়ে দেখেছি, ডোকলাম নিয়ে দেখেছি। চীনের একটা চোখ রাঙানো বিষয় ভারতের ক্ষেত্রে আমরা বারবার দেখেছি, আমরা সেটাকে আটকানোর চেষ্টাই করেছি। তাহলে কোথাও কি একটা দাঁড়িয়ে এরপরেই কোভিড-19 আমরা কি টার্গেট? আপনার কি মনে হয়? হ্যাঁ, ন্যাচারালি এটা তো পরিষ্কার দেখাই যাচ্ছে যে গালওয়ানের থেকে যে জিনিসটা শুরু হলো, আগেও ছোটো মোটো ইভেন্টস হয়েছে আমাদের এলএসিতে, কিন্তু গালওয়ানে যা ডেভেলপমেন্ট হলো আর তারপরে ফিঙ্গার এরিয়া মানে প্যাংগংসো লেক এরিয়া, ওখানে সব পুরো এরিয়াতে যা আমরা দেখলাম, আর তার সঙ্গে এই যে প্যান্ডেমিক যেটা আমরা মিলিটারি টার্মসে বলতেই পারি যে একটা বায়োলজিক্যাল ওয়েপন ইউজ হচ্ছে এখন। ইন্ডিয়ান ডিফেন্স সার্ভিসেস নিউক্লিয়ার, বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ওয়েপন্সের এগেনস্টে ফাইট করবার জন্য একটা প্রস্তুতি আছেই। এটা আমাদের শেখানো হয়, এটার কি করে ফাইট করতে হবে এটা আমাদের বলা হয়। কিন্তু প্যান্ডেমিক লেভেলের যে একটা ওয়ারফেয়ার, যদি এটা আমরাই টার্গেট হয়ে থাকি, তো এরকম প্রিপারেশন ন্যাচারালি নেই। বাট যেরকম ভ্যাকসিনেশন, ফ্রন্টলাইন ওয়ার্কার্সদের সঙ্গে ডিফেন্স সার্ভিসেসের পুরো সোলজার্সদের এটা দেওয়া হয়েছে। সো টু সাম এক্সটেন্ট আমরা এটার জন্য একটা প্রিপারেশন আছেই। সো ইভেন আর এটা খালি আমাদের না, এটা আদার সাইড অলসো এফেক্ট করছে। আর আরেকটা কি, আমাদের ডিফেন্স সার্ভিসেস খুব ডিসিপ্লিনড, তার মানে হলো আমাদের যা নিয়ম কানুন আছে উই ফলো টু দি এক্সটেন্ট পসিবল, অ্যান্ড আমাদের হলো ভেরি ট্রেন্ড সোলজার্স কম্পেয়ার টু পিএলএ। তো সেই জন্য সামওয়্যার উই স্টিল হ্যাভ এ আপার হ্যান্ড, আমি এটাই বলবো। যদি বায়োওয়েপনের কথা আমরা বলি, তাহলে ডক্টর চ্যাটার্জি একটা কথা বলুন, আমরা দ্বিতীয় ঢেউয়ে দেখেছি যে 2 কোটি মানুষ যদি দেশে সংক্রমিত হয়ে থাকে, তাহলে প্রাথমিক সংক্রমণ অন্তত 1 লাখ হওয়া উচিত। এবার এই 1 লাখ বিদেশ থেকে একসঙ্গে এত মানুষ এসেছেন, সেটা নিশ্চয়ই সম্ভব নয়। সেক্ষেত্রে তাহলে কি কোনো পণ্যের মাধ্যমে বা অন্য কিছুর মাধ্যমে পাঠিয়ে দেওয়া সম্ভব? আছে সেটা হচ্ছে, আমরা প্রথম যে বছরটা মানে 2020-তে যেটা দেখেছি, তাতে আমাদের প্রথম কেস ডিটেক্ট হয়েছিল জানুয়ারি মাসে, 31শে জানুয়ারি। তারপরে আপনার মনে আছে নিশ্চয়ই, সেটা হচ্ছে তারপরে কিন্তু ট্রাম্প এসেছিলেন আমাদের দেশে, এবং শুধু ট্রাম্প তো একজন মানুষ, একজন প্রেসিডেন্ট, কিন্তু তারপর থেকে কিন্তু কন্টিনিউয়াস ইন্টারন্যাশনাল ট্রাভেল চলেছে। সেটা আমরা বন্ধ করেছি বোধহয় 23শে মার্চ, 22শে মার্চের প্রতীকী লকডাউনের পরের দিন বোধহয় বন্ধ করা হয়েছে। তো এইখানে এই যে 2 মাসের ব্যবধান, এই 2 মাসে কিন্তু কম মানুষ আসতে পারে না, মানে অনেক মানুষই এসে থাকবে, এবং তার শুধু তাই নয়, 80% কিন্তু সেই সময় বা 80%-এর ওপর কিন্তু অ্যাসিমটোমেটিক ইনফেকশন ছিল। তো এই অ্যাসিমটোমেটিক মানুষগুলো যদি ইন্টারন্যাশনাল ট্রাভেল হয়ে আসে, তাহলে তাদেরকে তখন আমরা আইডেন্টিফাই করতে পারিনি, এবং তাদের থেকে সেটা 1 লাখ বা তারও বেশি হতে পারে, সেখান থেকে মানে আপনি বলছেন এটা সম্ভব, তাই তো? আর এক্ষেত্রে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে অন্যগুলোও সম্ভব। আপনি যেটা বলছেন যে পসিবিলিটি গুলো, সেই জিনিসগুলো কিন্তু সম্ভব। তার কারণ সেভাবে তো আমরা চেক করিনি, কারণ আমরা তো প্রথম থেকে এটা একটা বায়োলজিক্যাল ওয়ারফেয়ার ভেবে চলছিলাম না। আমি আসবো আপনার কাছে। ডক্টর চৌধুরী, আপনার কি মনে হয়, যদি এটাকে বায়ো ওয়েপন হিসেবে আমরা দেখি, সত্যি তার পসিবিলিটি কত রয়েছে, সত্যি এটা কতটা সম্ভব? হ্যাঁ, সেটা তো আমি আগেই বললাম সম্ভব। প্রথম ঢেউটা তো আমরা রেস্ট্রিক্ট করিনি, দ্বিতীয় ঢেউয়ের সময় কিন্তু ট্রাভেল রেস্ট্রিকশন ছিল না। কিন্তু অদ্ভুতভাবে দ্বিতীয় ঢেউ শুরু হলো মধ্য ভারতে, মানে মহারাষ্ট্রের একটি জায়গা থেকে, মোস্ট প্রবাবলি অমরাবতী থেকে।
সেইখানে কি পণ্য আমি জানি না, মানে নিশ্চয়ই ইন্টারন্যাশনাল ট্রাভেলার কেউ ট্রাভেল করে অমরাবতী গিয়েছিলেন, এটাও হতে পারে কোনো পণ্যের মাধ্যমে এটা ছড়িয়েছে। এবং যদি পণ্যের মাধ্যমে ছড়ায়, আর চীনের দিকে যদি তাকিয়ে আপনি দেখেন, চীন কিন্তু পুরো চুপচাপ রয়েছে এখন, কোনো কিছুই মানে ওদের ওখানে কত ইনফেকশন হচ্ছে, ওদের ওখানেও দ্বিতীয় ঢেউ তৃতীয় ঢেউ হয়তো হচ্ছে, সেগুলো আমরা ভালো মতন জানতে পারছি না। তবুও যে কিন্তু তথ্য প্রথম দিকে আমরা যখন সংক্রমণের দেখলাম, সংখ্যাটা কিন্তু অনেকটাই কম এবং আরো অনেকগুলো রহস্য রয়েছে, আমরা সে নিয়েও আলোচনায় আসব। তবে এক্ষেত্রেই পরমাণু যুদ্ধের ভুক্তভোগী কারা? জাপানিরা। 1945-এ জাপানের 2 শহরে পরমাণু বোমা ফেলেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করেছিল আমেরিকা। মজার বিষয় হচ্ছে, তার মাত্র কয়েক বছর আগে চীনের বিরুদ্ধে নির্মম দমনপীড়ন চালিয়েছিল জাপান। নিপ্পন সেনা চীনে জৈব অস্ত্রের ব্যাপক প্রয়োগ করেছিল, এমনকি জৈব অস্ত্রের গবেষণাতেও চীনা নাগরিকদের গিনিপিগ হিসেবে ব্যবহার করা হয়েছিল। ইতিহাসের পরিহাস দেখুন, যারা জৈব অস্ত্রের ভুক্তভোগী সেই চীনই এখন জৈব অস্ত্র ব্যবহারে মূল সন্দেহভাজন। এক নজরে দেখে নেব যুদ্ধে এবং সন্ত্রাসে জৈব অস্ত্র প্রয়োগের ইতিহাস। যখন থেকে মানুষ, তখন থেকেই সমাজ, সমাজ থেকে সাম্রাজ্যবাদ, সাম্রাজ্যবাদ মানেই যুদ্ধ, আর যুদ্ধে নাকি সব চলে। যুদ্ধে জৈব অস্ত্রের ব্যবহারও চলছে প্রায় 800 বছর ধরে। 1347 সালে মঙ্গল সেনা জৈব যুদ্ধের প্রচলন করে। কৃষ্ণ সাগরের কাফা বন্দর দুর্গ দখলে জৈব অস্ত্র প্রয়োগ হয়। ক্রিমিয়ার দুর্গ প্রাচীরে প্লেগে মৃতদের দেহ সাজানো হয়। 1710 সালে রুশ সেনা এস্তোনিয়া দখলে জৈব অস্ত্র প্রয়োগ করে। রেভাল শহরের পাঁচিলে প্লেগে মৃতদের দেহ সাজিয়ে দেওয়া হয়। এরপর 1773 সাল আমেরিকার পিটার্সবার্গে বিদ্রোহ দমন করে ব্রিটিশ সেনা। বিদ্রোহী রেড ইন্ডিয়ানদের ওপর ছোড়া হয় বসন্ত রোগীদের কম্বল। সভ্যতা যত এগিয়েছে তত নীতি হারিয়েছে যুদ্ধরীতি, জৈব অস্ত্রের প্রয়োগ বেড়েছে। প্রথম বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের ঘোড়ার মড়ক লাগানোর চেষ্টা হয় জার্মানি আমেরিকার জাহাজে সংক্রমিত পশু চাপিয়ে দিয়ে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্লেগ জীবাণু হানা হয়। প্রথম বিশ্বযুদ্ধে জৈব অস্ত্রের ব্যাপক ব্যবহার রাষ্ট্রনায়কদের চিন্তিত করেছিল। মানব সভ্যতাকে বাঁচাতে 1925 সালে জেনেভা প্রোটোকল স্বাক্ষর হয়। তাতে জৈব অস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি হয়। 1937 সালে জেনেভা প্রোটোকল ভঙ্গ করে জাপান। চীন যুদ্ধে দেদার জৈব অস্ত্র প্রয়োগ করে নিপ্পন সেনা। চীনা নাগরিকদের ওপর জৈব অস্ত্রের নমুনাও পরীক্ষা হয়। জাপানি অস্ত্র পরীক্ষায় বেঘরে মারা যান 3000 চীনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জৈব অস্ত্র ব্যবহারের কোনো প্রত্যক্ষ অভিযোগ বা প্রমাণ নেই। তবে সোভিয়েত, জার্মান, ব্রিটিশ গবেষণাগারে এই নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয় বলে শোনা যায়। বিশ্বযুদ্ধ অবশ্য শেষ হয়েছিল পরমাণু অস্ত্রের ব্যবহারে। শীত যুদ্ধের সময় জৈব অস্ত্রের গবেষণা গতি পেয়েছিল। মার্কিন ও সোভিয়েত দুই পক্ষই জৈব অস্ত্র তৈরির চেষ্টা করে। 1975 সালে চুক্তির মাধ্যমে জৈব অস্ত্রের গবেষণায় ইতি টানার চেষ্টা হয়। 1991-এ সোভিয়েত ইউনিয়নের পতনের পর জৈব যুদ্ধের আশঙ্কা দূর হয়। 90-এর দশকে জাপানে সিনরিকিও ধর্মীয় জেহাদ শুরু হয়। সিনরিকিওরা ধর্মীয় প্রতিপক্ষদের ওপর জৈব অস্ত্র প্রয়োগ করত। মার্কিন নৌঘাঁটি ইয়োকোসুকাতে অ্যানথ্রাক্স আনার চেষ্টাও করে তারা। 9-এর দশকেই আফগানিস্তানে জৈব অস্ত্রের গবেষণা শুরু করে ওসামা বিন লাদেন। আল কায়দা বিজ্ঞানীরা কান্দাহারের গবেষণাগারে ভাইরাস গবেষণা করত। 2001 সালে আমেরিকায় ডাকযোগে বহু অ্যানথ্রাক্স আনা হয়। ভাইরাস চিঠি পেয়ে অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন 5 মার্কিন নাগরিক। 2008 সালে সন্দেহভাজন মার্কিন বিজ্ঞানী আত্মঘাতী হয়েছিলেন। অ্যানথ্রাক্সের পর প্রায় 2 দশক জৈব অস্ত্র গবেষণার প্রমাণ বা অভিযোগ সামনে আসেনি। 20 বছরে সংবাদ শিরোনামে চীন। অতিমারি ফের একবার উস্কে দিয়েছে জৈব যুদ্ধের আতঙ্ক। আতশ কাছের নিচে চীনের উহান ল্যাব। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রহস্য আরও রয়েছে। এই যে ইউহান ল্যাব, সেই ল্যাবের থেকে যে গবেষণার তথ্য, সেই তথ্য দেখা যাচ্ছে আমেরিকার সরকারি অনলাইন ডেটাবেস থেকে উধাও। আবার এই ইউহান ল্যাবেই যে গবেষণা হয়েছে তার জন্য চীনের দাবি নোবেল পুরস্কার। এই সমস্ত কিছু নিয়ে ফিরব একটা বিরতির পর, সঙ্গে থাকুন।